হচ্ছে 3টা ক্লাস নিছি তাই না এই চ্যাপ্টারের উপর। আজকে হচ্ছে লাস্ট ক্লাস তোমাদের। এটা আমরা মোটামুটি শেষ করতে পারলে এই চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে যাবে। খুব বড় একটা চ্যাপ্টার। আমরা অলরেডি গত ক্লাসে যেগুলো পড়ছিলাম তোমাদের খেয়াল আছে কিনা দেখো, এই পার্থক্যগুলো খুব ভালো করে পড়ছিলাম। তোমাদের ইনিশিয়েশন, প্রোপাগেশন এবং টার্মিনেশনের আমরা রিয়াকশন পড়াইছিলাম, রাইট? যারা ক্লাস করো না এই রিয়াকশনগুলো তুলে নিবা, পরীক্ষায় কিন্তু থাকবে যে পলিমারাইজেশনের যে ইনভলভ যে স্টেপ কয়টা, 3টা। একটা হচ্ছে ইনিশিয়েশন, একটা হচ্ছে প্রোপাগেশন, আর একটা হচ্ছে টার্মিনেশন। এই 3টার আমি বিক্রিয়া লিখে দিয়েছি, রাইট? এই বিক্রিয়াগুলো তোমরা যারা ক্লাস করো নাই তারা হচ্ছে লিখে নিবা। এখানে বিক্রিয়াগুলো নাই, এখানে যে টপিকগুলো আছে এই টপিকগুলো লিখতে হবে, বিক্রিয়ার সঙ্গে সঙ্গে এই কথাগুলো কিন্তু তোমাদের লিখে দিতে হবে, ওকে? তারপরে তোমাদের আরেকটা জিনিস পড়েছিলাম, চেইন, তাই না? চেইন গ্রোথ আর হচ্ছে স্টেপ গ্রোথ পলিমারাইজেশনের মধ্যে পার্থক্য। খুবই ভালো করে পড়বা, এই জিনিসটা যারা ক্লাস মিস করছো তাদের জন্য বলতেছি। আরেকটা পার্থক্য পড়েছিলাম যে পলিমার এবং ম্যাক্রোমলিকুলের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। হ্যাঁ, অনেকগুলো পার্থক্য আছে, সেই পার্থক্যগুলো তোমাদের অলরেডি আমি পড়াইছি, ওকে? এখন আসো, হোয়াট মেক্স এ পলিমার ইউনিক। আমরা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পড়বো, হোয়াট মেক্স এ পলিমার, মেক্স এ পলিমার, হোয়াট মেক্স এ পলিমার, পলিমার কি ইউনিক, হোয়াট মেক্স এ পলিমার ইউনিক। আচ্ছা আমাকে বলো তো যে পলিমারগুলো ইউনিক কিভাবে হবে? আমরা অলরেডি পলিমার নিয়ে অনেক আলোচনা করছি। নাম্বার 1 যে পয়েন্টটা সেটা হচ্ছে বলো তো পলিমারগুলো কি হয়, লং চেইন থাকে না? তোমরা যারা আমার 3টা ক্লাস অলরেডি করে ফেলছো তোমরা জানার কথা যে পলিমারগুলো লং মলিকুলার চেইন থাকে, এটা নাম্বার 1 পয়েন্ট। এই লং মলিকুলার চেইন থাকলে কি হয় বলো তো? এই লং মলিকুলার চেইন থাকলে আরেকটা জিনিস তোমাদের বলছিলাম, এই লং মলিকুলার চেইনের সাথে আরো 2টা জিনিস থাকে। একটা কি বলো তো? একটা থাকে হচ্ছে মনোমার, তাই? আরেকটা কি বলো তো? রিপিটিং ইউনিট। হ্যাঁ, এই জিনিসগুলো নিয়েই কিন্তু হচ্ছে পলিমার গঠন করা হয়েছে। এই জিনিসগুলো কিন্তু একটা ইউনিক বৈশিষ্ট্য, অন্য কোনো কিছুতে এরকম বৈশিষ্ট্য নাই। তো নাম্বার 1 বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে লং চেইন স্ট্রাকচার। স্ট্রাকচারটা কী হবে? লং চেইন। 2 নাম্বারটা হবে মলিকুলার ওয়েট। তাহলে কি হবে বলো তো? মলিকুলার ওয়েট কার বেশি হবে? পলিমারের। 2 নাম্বার হচ্ছে মলিকুলার ওয়েট। আমরা মলিকুলার ওয়েট একটা চ্যাপ্টার পড়বো তখন দেখবা এটা আছে। তাহলে 2 নাম্বারটা কি? মলিকুলার ওয়েট। তাহলে মলিকুলার ওয়েট কি হয়? পলিমারে থাকে, এটা একটা ইউনিক বৈশিষ্ট্য। আরেকটা কি? ভার্সাটাইল ইন প্রপার্টিস। ভার্সাটাইল মিনস হচ্ছে কি বলো তো? ভার্সাটাইল ইন প্রপার্টিস। তোমাদের আমি হচ্ছে যেহেতু টেক্সটাইল ফিজিক্স পড়াইছি, মেকানিক্যাল প্রপার্টিস পড়াইছি না? মেকানিক্যাল প্রপার্টিস এর 4টা ভাগ আছে, পড়াইছি না? টেনাসিটি, ব্রেকিং লোড, ব্রেকিং স্ট্রেন্থ, ব্রেকিং এক্সটেনশন, এলাস্টিসিটি, ওয়ার্ক ফ্যাক্টর, ওয়ার্ক অফ রাপচার, এগুলো পড়াইছি না তোমাদের? এই জিনিসগুলো, এই বৈশিষ্ট্যগুলো কি থাকে বলো তো? এগুলো তো থাকে। আরেকটা জিনিস হয় কি, তোমাদের ভার্সাটাইলের মধ্যে 2টা বৈশিষ্ট্য কথা বলা হয়েছে, তোমাদের মনে আছে কি না? 2 ধরনের ফরমেশন হয়। কয় ধরনের ফরমেশন হয়? পলিমারের ক্ষেত্রে 2 ধরনের ফরমেশন হয়। একটা হচ্ছে এলাস্টিক ফরমেশন, আর একটা হচ্ছে কি বলো তো? এলাস্টিক ফরমেশন, আর একটা হচ্ছে প্লাস্টিক ফরমেশন। তোমাদের মনে আছে? তোমাদের মনে আছে কিনা জানি না। তোমাদের একটা গ্রাফ পড়াইছিলাম, হ্যাঁ, এরকম একটা হচ্ছে স্টেজ আর একটা হচ্ছে স্ট্রেনে একটা গ্রাফ পড়েছি, তাই না? এরকম পড়ানোর ক্ষেত্রে দেখছিলা এরকম ছিল, ও থেকে এ পর্যন্ত, হ্যাঁ, তারপর এ থেকে বি, বি থেকে সি, তারপর থেকে ডি, তারপর কি ই, রাইট? এরকম পড়াইছিলাম, মনে আছে কি তোমাদের? ও থেকে এ পর্যন্ত বলছিলাম যে এলাস্টিক প্রপার্টি শো করে, এলাস্টিক প্রপার্টি কি করে? শো করে। আর এই জায়গাটা কি? প্লাস্টিক প্রপার্টি শো করে। মনে আছে? এবার মনে পড়ছে? অর্থাৎ তোমাদের আরেকটা এটার সাথে একটা জিনিস পড়েছে, সেটা হচ্ছে ক্রিপ। ক্রিপটা হচ্ছে কি বলতো? যে ধরো কোনো একটা এলাস্টিকে যদি জোরে টানো, যদি লম্বা হয়, যদি ছেড়ে দাও, এই ছেড়ে আসাটা যদি অনেক স্লোলি হয়, ডিফরমেশন হয়, স্লোলি ডিফরমেশন হয়, কি হবে? ডিফরমেশন। ডিফরমেশন মানে হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্থানান্তর হওয়া, হ্যাঁ, চেঞ্জ হয়ে যাওয়া। যদি স্লোলি ডিফরমেশন হয় তখন তাকে কি বলা হয়? ক্রিপ বলা হয়। সেই ক্রিপে আমরা দেখছিলাম যে 2 ধরনের ফরমেশন, একটা হচ্ছে এলাস্টিক প্রপার্টিস, একটা প্লাস্টিক। এলাস্টিক প্রপার্টিস বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো একটা বস্তুকে যদি জোরে টানো, যদি ছেড়ে দাও, সেটা পূর্বের অবস্থায় ফিরে আসবে। যদি ফিরে আসে সেটা হচ্ছে এলাস্টিক প্রপার্টিস শো করবে। প্লাস্টিক প্রপার্টিস কি বলো তো? ছিঁড়ে যাবে। ধরো কোনো একটা প্লাস্টিকে তুমি ভাঙো, ওটা কি তুমি পুনরায় পূর্বে অবস্থা ফিরে আনতে পারবা? পারবা না। এই জন্য বলা হয় যে প্লাস্টিক যে প্রপার্টিসগুলো কি হয় বলো তো?
ফিরে আসতে পারে না। এটা আমি তোমাদের বলছিলাম, এটা কি সেকেন্ডারি ক্রিপ না প্রাইমারি ক্রিপের এক্সাম্পল? ক্রিপ কয় ধরনের ছিল মনে নেই, এই একটা সেমিস্টার শেষ 2 ধরনের, একটা হচ্ছে প্রাইমারি ক্রিপ, একটা হলো সেকেন্ডারি ক্রিপ। প্রাইমারি ক্রিপগুলো কি এলাস্টিক প্রপার্টিস শো করে, সেকেন্ডারি ক্রিপ হচ্ছে প্লাস্টিক প্রপার্টিস শো করে। ওকে, এখানে একটা জিনিস বলা আছে দেখো, যে ইউ ক্যান ক্রিয়েট পলিমার দ্যাট সফট অর হার্ড লাইক রাবার, রিজিড, গ্লাস, বায়োডিগ্রেডেবল অর এক্সট্রিমলি ডিউরেবল। অর্থাৎ যে পলিমারগুলো ইউজ করা হয় ভার্সাটাইল প্রপার্টিস, মানে অনেক ধরনের প্রপার্টিস হতে পারে। সেটা হচ্ছে হার্ড হতে পারে, সেটা কি হতে পারে বলো তো, সফট হতে পারে। যদি রাবার হয় সেটা হচ্ছে সফট, যদি গ্লাস যদি হয় সেটা হচ্ছে হার্ড। কাঁচের জিনিস কি হবে, হার্ড হবে। আরেকটা জিনিস কথা বলা হয়েছে দেখো খুব ভালো করে এখানে, বায়োডিগ্রেডেবল। বায়োডিগ্রেডেবল মিনস হচ্ছে, গত ক্লাসে বলছিলাম বায়োডিগ্রেডেবল মানে কি, প্লাস্টিক বায়োডিগ্রেডেবল নাকি নন বায়োডিগ্রেডেবল? প্লাস্টিক, প্লাস্টিক বায়োডিগ্রেডেবল মানে কি? বায়োডিগ্রেডেবল মিনস হচ্ছে পরিবেশের সঙ্গে যেটা মিশে যায়। ওকে, তাহলে বায়োডিগ্রেডেবল অর্থাৎ মিশে না, নন বায়োডিগ্রেডেবল। ঠিক আছে, তো এটা হচ্ছে বায়োডিগ্রেডেবল মানে পরিবেশে কোনো ক্ষতি করে না। ঠিক আছে, তুমি যদি ভেঙে ফেলে দাও এটা পরিবেশের সঙ্গে মিশে যাবে। তারপর আরেকটা বৈশিষ্ট্য ফিজিক্যাল বিহেভিয়ার। ফিজিক্যাল বিহেভিয়ারের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে পড়া না বুঝতে পারলে বলবা, একটা হচ্ছে ক্রিস্টালাইন আর একটা হচ্ছে অ্যামরফাস। তাহলে অ্যামরফাস তোমাদের আমি বলছিলাম, গত ক্লাসে বলছিলাম যে অ্যামরফাস মানে কি আসলে, ক্রিস্টালাইন মানে কি বলো তো, আর অ্যামরফাস মানে কি? অর্থাৎ আমরা যে স্ট্রাকচার দেখছিলাম, তোমাদের বারবার একটা এক্সাম্পল দেই, ইথিলিন, তাই না? ইথিলিন থেকে কি হয় বলো তো, ইথিলিন থেকে ইথিন হয়ে যায়, তাই না? ইথিন হয়ে যায়, হয় কি না? যদি হয় তাহলে এখানে কি হবে, যে স্ট্রাকচারটা থাকে এটা যদি ক্রিস্টালাইন ডিজাইনে হয় তাহলে এর স্ট্রাকচার সুসজ্জিত থাকবে। যদি অ্যামরফাস ডিজাইনে হয় তাহলে স্ট্রাকচারটা কি হবে, বিভিন্নভাবে ডিস্ট্রিবিউশন থাকবে। ঠিক আছে, আলাদা হবে। ইয়েস, বুঝে গেছে? তাহলে আমি এখন বলি, যদি পরীক্ষা এরকম আসে যে পলিমারকে আমরা ইউনিক কেন বলবো, ইউনিক বলার রিজন হচ্ছে একটা মানুষকে আমরা কীভাবে ইউনিক চিন্তা করি, রাইট? ধরো তোমার কোনো একটা টিচারের ক্লাস ভালো লাগে, বা অনেক টিচার থাকে, তোমার কি সব ক্লাস ভালো লাগে? এক্সাম্পল, তোমার কিন্তু সব ক্লাস ভালো লাগে না, সবার ইউনিকনেস আলাদা। কেউ হয়তো ডেলিভারি ভালোভাবে দেয়, কেউ হয়তো সব কিছু ম্যানেজ করতে পারে, এভাবে আলাদা আলাদা বৈশিষ্ট্য, তাই না? তো ইউনিকনেস, তো পলিমারের ক্ষেত্রে 4টা ইউনিক বৈশিষ্ট্য আছে। তার মধ্যে একটা হচ্ছে কি লং পলিমার চেইন, 2 নাম্বারটা হচ্ছে মলিকুলার ওয়েট, 3 নাম্বার হচ্ছে ভার্সাটাইল ইন প্রপার্টিস। অনেকগুলো প্রপার্টিস থাকে, তার মধ্যে হচ্ছে এটা হার্ড হতে পারে, সফট হতে পারে। তারপরে আরেকটা কি বৈশিষ্ট্য আছে, ক্রিস্টালাইন বা অ্যামরফাস, ফিজিক্যাল বিহেভিয়ারটা শো করে। ক্লিয়ার? তারপর আরও অনেকগুলো আছে। তারপর দেখো ভার্সাটাইল ইন অ্যাপ্লিকেশান, অনেকগুলো অ্যাপ্লিকেশান হতে পারে। যেমন পলিমারে কি বৈশিষ্ট্য থাকতে পারে, এলাস্টিসিটি একটা বৈশিষ্ট্য থাকতে পারে। কি থাকতে পারে? এলাস্টিসিটি। এলাস্টিসিটি একটু আগে আমরা বললাম, তাই না? রাবারের এক্সাম্পল বললাম, রাবারকে তুমি টানলে লম্বা হবে না, তো পলিমারকে টানলেও লম্বা করা যাবে, এলাস্টিসিটি, এলাস্টোমার। তারপরে আরেকটা জিনিস আছে, অ্যাডেসিভ করা যায়, কোডিং করা যায়। অ্যাডেসিভ মানে বোঝো তো, অ্যাডেসিভ এটা একটা অ্যাপারেলের টার্ম, কোডিং করা, কোডিং। আচ্ছা আচ্ছা, আমাকে বলে অ্যাডেসিভ মানে কি আসলে? আঠা, আঠা, আঠা দিই না, আঠা দিই না, সেটাই অ্যাডেসিভ বলা হয়। আচ্ছা, ওই যে এই যে আমি তোমাদের বারবার এক্সাম্পল দিই, তোমাদের কিছুদিন আগে অলিম্পিয়াড হইলো, অলিম্পিয়াডে যে আমরা হচ্ছে যে পুরস্কার দিলাম, ওগুলা কি আঠা দিয়ে মারা হয়েছে না? ওটা জাস্ট পিন করে কি করছি আমরা, ওই বোর্ডের ওপরে আঠা দিয়ে মারছি, ওটা অ্যাডেসিভ আঠা বলা হয়। ঠিক আছে, ওই জিনিসগুলোর কথা বলেছে। আর একটা জিনিসের কথা বলা হয়েছে, ফোম। ফোম মানে বোঝো, আমরা যারা সেভ করি ছেলেরা ফোম ইউজ করি না, ফোম। এখন এই ফোমটা এখন হচ্ছে মডার্ন টেকনোলজি হিসেবে ব্যবহার করা হয়। কী হিসেবে ব্যবহার করা হয়? মডার্ন টেকনোলজি। হ্যাঁ, মডার্ন টেকনোলজি। অর্থাৎ এখন হচ্ছে এই ফোম টেকনোলজি আসছে নতুন, যে ফোম টেকনোলজির একটা অনন্য বৈশিষ্ট্য হচ্ছে ফোম টেকনোলজিকে আমরা কাজে লাগে ডাইং করতে পারি।
ফোম টেকনোলজি কাজে থাকে। তোমরা যখন যদি মেজর অ্যাডভান্স ওয়েট নাও ওখানে পড়বা ফোম টেকনোলজি। কি পড়বা? ফোম টেকনোলজি। ফোম টেকনোলজির অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে কি লাগে বলো তো? ওয়াটার কম লাগে। ওয়াটার ইজ লেস রিকোয়ার্ড হেয়ার। ওয়াটার ইজ লেস রিকোয়ার্ড হেয়ার। আমরা বলছি ওয়েট প্রুফিং এর ক্ষেত্রে এই ফোম রিডিউসের জন্য প্রসেস করেছিলাম না, ইসের ক্ষেত্রে ওয়েট প্রুফিং ফোমের জন্য না, আমরা যে ডাইং করি ওটা হচ্ছে কনভেনশনাল ডাইং প্রসিডিউর। কি কনভেনশনাল। আর এখন যেগুলো ব্যবহার করা হচ্ছে নতুন নতুন, শুধু ফোম না, আরেকটা আছে সলভেন্ট ডাইং, তারপর হচ্ছে সুপার ক্রিটিক্যাল ফ্লুইড ডাইং। এগুলো হচ্ছে মডার্ন টেকনোলজি। ঠিক আছে, এগুলো আমরা ব্যবহার করি আর কি। যাই হোক, আমরা অত দূরে যাবো না। তাহলে কি বললাম বলো তো? অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তার মধ্যে একটা লং চেইন, মলিকুলার ওয়েট, ভার্সাটাইল প্রপার্টিজ, তারপর ক্রিস্টালাইন অ্যামরফাস, তারপর কি আছে বলো তো? ভার্সাটিলিটি ইন অ্যাপ্লিকেশন, বিভিন্ন অ্যাপ্লিকেশনে ব্যবহার করা হয়। এই যে যেমন হচ্ছে প্যাকেজিং করে, ধরো কোনো একটা জিনিস তুমি পার্সেল করবা, পার্সেল করলে কি হয় বলো তো? তুমি যখন পার্সেল করবা আঠা দিয়ে মানে দেওয়া হয় না, ওগুলোর ক্ষেত্রেও কিন্তু পলিমারেরই কিন্তু। তারপর দেখো লাইট ওয়েট অ্যান্ড স্ট্রং। লাইট ওয়েট মিনস হচ্ছে কি? ওয়েটটা হচ্ছে কম পলিমারের ক্ষেত্রে। শক্তিশালী, হ্যাঁ শক্তিশালী। এটা কথা বলা হয়েছে দেখো, নিড টু বি স্ট্রং বাট নট হেভি। হ্যাঁ, এটা বলা হয়েছে দেখো, এয়ারপ্লেন, হেলমেট, লাইট ওয়েট কার দ্যাট নিড টু বি স্ট্রং বাট নট হেভি, সেই জিনিসটা কথা বলা হয়েছে। আর একটা জিনিস বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে কস্ট ইফেক্টিভ। এই জন্য আমরা যে প্লাস্টিকের জিনিসপত্র কিনি, যারা মেয়েরা যারা রান্নাবান্না করো প্লাস্টিকের জিনিসপত্র দিয়ে, দাম বেশি না কম? তোমরা কি বলো যে এই মানে আমাদের গ্রাম্য ভাষায় বলা ঝাঁপি, তোমরা কি বলো? ঝুড়ি না। ধরো কোনো একটা তরকারি হচ্ছে তুমি হচ্ছে ধোবা, ওটাতে কিসে ধো? তোমরা ঝুড়ি বলো। মানে এক এক দেশের এক এক রকম ভাষা। ওগুলোর দাম কি খুব বেশি না কিন্তু। এই জন্য পলিমারটা খুব কস্ট ইফেক্টিভ। হ্যাঁ, খুব সহজে তুমি কিনতে পারবা। ক্লিয়ার? পলিমার মিনস আসলে প্লাস্টিকের জিনিসপত্র, এতটুকু মনে রাখবা। পলিমারের জিনিসগুলো কি? প্লাস্টিকের জিনিসপত্র, জিনিসগুলো সহজলভ্য। তাহলে পারা যাবে যে কোন কোন বৈশিষ্ট্যের জন্য আমরা পলিমারকে ইউনিক বলবো? লিখতে পারবেন স্যারেরা, ম্যাডামেরা? পারবেন? পারবা? একটা বৈশিষ্ট্য বলো। তারপর তুমি একটা বলো, কি কি হতে পারে বলো? মলিকুলার ওয়েট, তারপর লাইট ওয়েট, তারপর কস্ট ইফেক্টিভ, কস্ট। আর কি পারবা না? পরীক্ষা লিখতে পারবা? সুন্দর মতো লিখে দিবা। হ্যাঁ, না বুঝতে পারলে আমাকে বলবা। তারপর আসো হোয়াই পলিমার ইজ ইম্পর্টেন্ট। কেন পলিমার গুরুত্বপূর্ণ? হোয়াই পলিমার ইজ ইম্পর্টেন্ট। তোমাদের এই চ্যাপ্টার থেকে দুই সেট কোশ্চেন থাকবে। হ্যাঁ, ঠিক আছে। হোয়াই পলিমার ইজ ইম্পর্টেন্ট। পলিমার কেন গুরুত্বপূর্ণ বলো তো? পলিমার কেন গুরুত্বপূর্ণ? প্রথমে এক নাম্বারটা দেখো, কেমিক্যাল রেজিস্ট্যান্স। এক নাম্বারটা কি? কেমিক্যাল রেজিস্ট্যান্স মিনস হচ্ছে, তোমরা খেয়াল করে দেখবা আমরা ডাইংয়ে যে ডাইসগুলো ব্যবহার করি, সেই ডাইসগুলো কি পরিবেশের জন্য ক্ষতিকর না? তারপরে তো আমরা ইউজ করে ডাইং করি। আমরা এই যে বিভিন্ন ধরনের কাপড় পরছি, কাপড় কি ডাইং করি না? সবসময় মনে রাখবা পলিমারের ক্ষেত্রে যে কেমিক্যালগুলো ব্যবহার করা হয়, এই কেমিক্যালগুলো হচ্ছে পরিবেশের জন্য খুব বেশি ক্ষতি করে না। ক্লিয়ার? কি করে না? ক্ষতি করে না। অর্থাৎ কেমিক্যাল রেজিস্ট্যান্স এখানে বলা আছে দেখো, মেনি পলিমার আর রেজিস্ট্যান্স টু কেমিক্যাল, ময়েশ্চার or environmental degradation which makes them ideal or packaging, especially food and medical product and protective coating। অর্থাৎ আমরা যে হচ্ছে খাবার তৈরি করি, হ্যাঁ, অথবা প্যাকেজিং তৈরি করি, সেগুলোর ক্ষেত্রে কি পলিমারের ব্যবহার আছে, সে কথাটা বলা হচ্ছে। আরেকটা জিনিস মনে রাখবা, কেমিক্যালের রেজিস্ট্যান্স মিনস হচ্ছে এখানে যে কেমিক্যালগুলো ব্যবহার করা হয় খুব বেশি ক্ষতি করে না, বাট আমাদের জন্য ক্ষতি করে আর কি। আমরা তো বেশি ঢালি। যেমন আম, ধরো কাঁচা আম আমরা কেমিক্যাল দিয়ে আম পাকায় ফেলছি, কলা পাকায় ফেলতেছি না, এগুলো কিন্তু ক্ষতি করে আর কি। এগুলো হচ্ছে রং ইউজ করতেছে। তারপর আসো বায়োকম্প্যাটিবিলিটি মিনস হচ্ছে দেখো, খুব ভালো করে বলা আছে দেখো, যে স্পেশাল পলিমার ডিজাইন টু ইনসাইড দ্য হিউম্যান বডি ইউজ অ্যান আইটেম লাইক সার্জিক্যাল সার্জার, তারপর হচ্ছে আর্টিফিশিয়াল জয়েন্ট, ডেন্টাল ফ্লেডিং ও ড্রাগ ডেলিভারি সিস্টেম। অর্থাৎ পলিমারের ব্যবহার যে শুধুমাত্র যে প্লাস্টিকের ক্ষেত্রে আছে তা না, মেডিকেল সেক্টরেও এটা ব্যবহার করা হয়। এখানে বলা আছে দেখো, বিভিন্ন সার্জিক্যাল স্ট্রাকচার, তারপর হচ্ছে যেমন তোমার যখন ফ্রিকশন হয়, তোমাদের গত একটা ক্লাসে বললাম না, ধরো কার একজন হাত বা পা ভেঙে গেল,
আমরা কিসের মাধ্যমে দেখি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। তোমাদের বলি নাই, গত ক্লাসগুলোতে বলছিল যে স্মার্ট টেক্সটাইল নিয়ে কথা বলতেছিলাম। হ্যাঁ, কী নিয়ে বলতেছিলাম? স্মার্ট টেক্সটাইল। এই স্মার্ট টেক্সটাইল আমাদের মোবাইল ফোনগুলো স্মার্টফোন না? আগে 2G ছিল, 3G ছিল, এখন 4G 5G। আগে তো আমরা কথা বলতেই পারতাম না, 1 মিনিট কথা বললে 5 টাকা যেত। এখন তো অ্যাভেলেবেল হয়ে গেছে, হোয়াটসঅ্যাপ, ইমো, তাই না, মেসেঞ্জার, ইনস্টা, সব কিছু অ্যাভেলেবেল হয়েছে না? তো স্মার্ট টেক্সটাইল। ইভেন ধরো এই যে বড় বড় যে অপারেশনগুলো করি আমরা, অপারেশনগুলো তো তোমাকে অজ্ঞান করে তোমার হচ্ছে হাত পা নাড়ি টাড়ি সব কেটে আবার জোড়া লাগাইতেছে, কীভাবে লক্ষ্য করতেছে? ইভেন ধরো কারো হচ্ছে আলসার হইলো, আলসারটা কীভাবে টেস্ট করতেছে? মেশিনের ভিতরে ঢুকাই দিতেছে তোমাকে, মেশিন হচ্ছে ডিটেক্ট করতেছে তোমার শরীরে কী হয়েছে। সবগুলো কিন্তু স্মার্ট টেক্সটাইলেরই ফসল, ঠিক আছে? সো পলিমার যেটা বললাম, নট অনলি প্লাস্টিকের জন্য ব্যবহার করা, এটা মেডিকেল সেক্টরেও পলিমারটা ব্যবহার করা। বিভিন্ন ধরনের সার্জিক্যালের জন্য এটা কী করা হয়? ড্রাগ ডেলিভারি সিস্টেমের জন্য কী করা হয়? পলিমারটা ব্যবহার করা হয়। তারপরে আসো এনার্জি এফিসিয়েন্সি। আচ্ছা, কথা না, তারপর হচ্ছে এনার্জি এফিসিয়েন্সি কী করে বলো তো? একটু আগে বললাম লাইট ওয়েট, তাই না? পলিমারটা কি লাইট ওয়েট হলে কি খুবই, পলিমারে কি ওয়েটটা হালকা, তাই না? এটা হচ্ছে কী করে বলো তো? এনার্জি এফিসিয়েন্স করে। কারণ দেখো একটা এসি চালাতে কি খরচ হয় না? অনেক হয় কি না? এজন্য আমরা কি করি বলো তো? ইভেন হচ্ছে ইলেকট্রিসিটির পরিবর্তে আমরা হচ্ছে কি ইউজ করতেছি বারবার? সোলার এনার্জি ব্যবহার করতে যাচ্ছি, তাই না? সোলার এনার্জি ব্যবহার করার রিজন কি আসলে? বিদ্যুৎ খরচ কমে যাচ্ছে, এনার্জি সেভ হতেছে না? তেমনি পলিমারের ক্ষেত্রেও কী করে বলো তো? এটা ব্যবহার করা হচ্ছে। এই দেখো, সেভ ফুয়েল টু ট্রান্সপোর্টেশন, লাইটার কার, প্লেন, কনজিউম লেস এনার্জি। আমরা যে হচ্ছে প্লেন ইউজ করি, প্লেনে কী ব্যবহার করা হয়? খুব হালকা অ্যালুমিনিয়াম, বুঝছো? এই জন্য কম্পোজিট। তারপরে আসা হচ্ছে ইনোভেশন অ্যান্ড সাস্টেনেবিলিটি। ইনোভেটিভ অ্যান্ড সাস্টেনেবিলিটি। সাস্টেনেবিলিটি মিনস কি আসলে? আর ইনোভেটিভ মানে কি জানো তো? ইনোভেটিভ মানে কি? হ্যাঁ, আচ্ছা, ইনোভেটিভ মানে কি আমাকে একটু বলো। ইনোভেটিভ মানে কি? ইনোভেটিভ ও কেন বলবে? তুমি বলো ইনোভেটিভ মানে কি? নতুন কিছু উদ্ভাবন করা, ইনোভেটিভ সবসময় বলা হয়। ইনোভেটিভ মানে নতুন কিছু আইডিয়া জেনারেট করা। মোবাইল ফোন না, ক্লাসে কোনো মোবাইল ফোন চলবে না। হ্যাঁ, মোবাইল ফোন বন্ধ রাখতে হবে, মোবাইল ফোন অফ। ইনোভেটিভ মানে হচ্ছে নতুন কিছু আবিষ্কার করা, সেটা। সাস্টেনেবিলিটি মানে কি? বারবার আমরা সাস্টেনেবিলিটির কথা বলি টেক্সটাইলের, কারণ আমরা টেক্সটাইল সব থেকে বেশি পরিবেশ নষ্ট করি। এনভায়রনমেন্টের ক্ষতির জন্য কারা দায়ী? আমরা। ডাইং না, সবাই আমরা টেক্সটাইলের যত সেকশন আছে সবগুলো আমরা দায়ী। এই জন্য আমাদেরকে কী করতে হবে? গ্রিন কেমিস্ট্রি। কী করতে হবে আমাদের? গ্রিন কেমিস্ট্রি। ওকে, যেটা করতে হবে ইমন, বুঝছো? তুমি সবসময় মানুষকে কি উপহার দিবা? গাছ উপহার দিবা। ওকে, গাছ উপহার দিবা। গাছ উপহার দিলে কি হবে বলো তো? পরিবেশের জন্য ভালো, দেশের জন্য ভালো, আমাদের জন্য ভালো। এই কথা না, বুঝতে পারছো? নেক্সট টাইম মানুষকে কি দিবা? ফুলের পরিবর্তে দিবা হলো তুমি গাছ। মনে থাকবে? এটা দিয়ে দিবা। এখানে যেটা কথা বলা হচ্ছে দেখো, খুব ভালো করে বলছে। দেখো, লাইক হচ্ছে কি? দাদা যেটা বলতেছিলাম আর কি, এই বারবার যেটা বলা হচ্ছে, তোমরা খুব ভালো একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে সেন্ট মার্টিন। তোমরা জানো সেন্ট মার্টিন দ্বীপে যারা গেছো, সেন্ট মার্টিন বছরের 2 মাস খোলা থাকে, বাকি সময় বন্ধ কেন বলো তো? রিজন কি? কেন হচ্ছে সেন্ট মার্টিন 2 মাস থাকে, বছরে 2 মাস খোলা? বা এটা কোনো এক্সাম্পল হইলো? এটার জন্য পানির ঢেউয়ের জন্য। পানির ঢেউ তো সারাদিনই থাকে। ইয়েস, রাইট। আমরা না, প্লাস্টিকের ব্যবহার কমানোর জন্য আমরা যে যাই ওখানে তো সব কিছু কেনা। ধরো আমরা যারা পর্যটক যারা যায়, তারা হচ্ছে এই প্লাস্টিকের যেখানে সেখানে ফেলে দিয়ে সমুদ্রের মধ্যে ফেলা দিচ্ছি, সমুদ্র দূষণ হয়ে যেতেছে, রাইট? এই জন্য আমাদের ইভেন এখন দেখো পলিব্যাগ ইউজ করা বন্ধ করে দিচ্ছে না। এখন কি ইউজ করবা? পাটের ব্যাগ। কেন বলো তো? দিচ্ছে না, বাট করা উচিত, পরিবেশের জন্য যেহেতু ক্ষতিকর। এখান থেকে তো রশ্মি নির্গত হচ্ছে, এখন কিছু করার নাই। যেটা এক্সাম্পল দিচ্ছি সেটা হচ্ছে দেখো, লাইক রিডিউসিং প্লাস্টিক ওয়েস্ট। প্লাস্টিকের ব্যবহারটা আমাদের কমাইতে হবে। কেন কমাইতে হবে বলতো? না,
এখন প্লাস্টিক কোম্পানিতে তুমি বন্ধ করা অনেক কিছু সম্ভব না, কিন্তু এর প্লাস্টিকটা স্যার তো এরকম ভাবে ব্যবহার করা উচিত যে আমরা যেটা ব্যবহার করব ওইটা স্যার আমরা রিসাইকেল করতে পারি। হ্যাঁ, এটার কথা বলা হয়েছে যে আমরা যে প্লাস্টিক বারবার যে ধরো একবার ব্যবহার করলাম, এটাকে ভেঙে চুরে আবার নতুন করে পুনরায় তৈরি করতে, সেটাই বলা হচ্ছে রিসাইকেলিং। ওই রিসাইকেলিংয়ের মাধ্যমে তৈরি করতে হবে, এই জিনিসটার কথা বলা হয়েছে। আর প্লাস্টিক ধরো যেটা বারবার বলতেছিলাম যে প্লান্ট নতুন করে গ্রিন কেমিস্ট্রির দিকে আমাদের যুক্ত হবে, কারণ কি বলো তো, পরিবেশের জন্য যেন ভালো হয় আর কি। হ্যাঁ, এই জন্য ইমনকে বলছি তুমি কি করবে, এখন থেকে ফুলের পরিবর্তে গাছ উপহার দিবা। মনের কথা। এখন আসো সর্বশেষ টপিক, সেটা হচ্ছে লিমিটেশন অফ পলিমার অ্যাজ ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। কী কী লিমিটেশন আছে পলিমারের ক্ষেত্রে, কী কী লিমিটেশন আছে? এখন প্রত্যেকটা মানুষের পক্ষে কি 100% দেওয়া সম্ভব? ধরো আমি যদি লেকচার দিই, আমার ক্ষেত্রেও কিছুটা ল্যাকিং থাকতেই পারে, বা তুমি স্টুডেন্ট, অ্যাজ এ স্টুডেন্ট তুমি যে সব কিছু মাথার মধ্যে নিতে পারবো তাও কিন্তু না। সো প্রত্যেকটা মানুষের পক্ষে যেমন 100% দেওয়া পসিবল না, তেমনি সব ক্ষেত্রে কি কিছু লিমিটেশন থাকে। সেই লিমিটেশনগুলো কী কী সেটা একটু দেখি। এক নম্বর হচ্ছে লিমিটেশন অফ পলিমার ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, এর পরীক্ষা থাকবে। হ্যাঁ, লিমিটেশন অফ পলিমার, লিমিটেশন অফ পলিমার, ঠিক আছে, লিমিটেশন অফ পলিমার অ্যাজ ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, অ্যাজ ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল বলতে কোনগুলো বলো তো? ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস কোনগুলো? ইঞ্জিনিয়ারিং সবই কী কী ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল কোনগুলো? রাবার, রাবার, শুধু রাবার? যদি তোমাকে বলা হয়, কেউ যদি জিজ্ঞাসা করে যে সেই ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসগুলো আসলে কি, কি বলবা? হ্যাঁ, গুগলে সার্চ দেবো? না না, বলো, এগুলো জানতে হবে তো, এগুলো তো কমন। কি ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল আসলে কি? সবই তো ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল। একটু আগে পড়লাম এলাস্টিসিটি, তারপর রিজিডিটি, এগুলো হচ্ছে সবগুলো। হ্যাঁ, এলাস্টিসিটি, স্ট্রেংথ, ময়েশ্চার রিগেইন, ময়েশ্চার রিগেইন, তারপর হচ্ছে কি ব্রেকিং এক্সটেনশন, ব্রেকিং এক্সটেনশন, ব্রেকিং লোড, তারপর বেন্ডিং রিকভারি, বেন্ডিং রিকভারি, ওয়ার্ক ফ্যাক্টর, ওয়ার্ক রাপচার, ওয়ার্ক অফ রাপচার, ফ্লেক্সুয়াল রিজিডিটি, ফ্লেক্সুয়াল রিজিডিটি। রিজিডিটি মিনস হচ্ছে কতটুকু শক্ত। হ্যাঁ, সেই জিনিসগুলো, এরকম অসংখ্য বৈশিষ্ট্য, যেগুলো সবগুলোকে কী বলা হয়, ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল বলা হয়। এগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং উপকরণ। তারপর এটার মধ্যে এটাও পড়ে, স্ট্রেস পড়ে, স্ট্রেইন পড়ে, সব কিছু। হ্যাঁ, সব এগুলো, টেনাসিটি পড়ে, বুঝতে পারছো? এগুলোকে সবগুলো কী বলা হয়, ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল বলা হয়। কেউ জিজ্ঞাসা করলে ধূপধাপ করে নামগুলো বলে দেবা, যা আছে সবই ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল। তার মধ্যে যেগুলো বেন্ডিং রিকভারি, এলাস্টিসিটি, স্ট্রেংথ, ময়েশ্চার রিগেইন, ব্রেকিং এক্সটেনশন, ব্রেকিং লোড, টেনাসিটি, স্ট্রেস স্ট্রেইন, ওয়ার্ক অফ রাপচার, ফ্লেক্সুয়াল রিজিডিটি, ওয়ার্ক ফ্যাক্টর, 3-4টা নাম বলতে পারবা না এরকম? এমনিই পারবা। এখন আসো যেটা হয় আর কি, পলিমারের ক্ষেত্রে যেটা হয়, লো স্ট্রেন অ্যান্ড রিজিডিটি। পলিমারটা হচ্ছে কম শক্তিশালী হয়, তুলনামূলক কম শক্তিশালী হয়। কম শক্তিশালী বলেই তুমি একটা প্লাস্টিকে কী করতে পারো, খুব সহজেই ভেঙে চুরে চুরমার করে দিতে পারো। ঠিক আছে, মানে এটা হচ্ছে স্ট্রেনটাও অনেক কম, শক্তও কম। প্লাস্টিকে ধরো চাপা দিলে কী হবে, প্লাস্টিক ভেঙে চুরে চুরমার হয়ে যাবে না? তাহলে এক নাম্বার যেটা বৈশিষ্ট্য, লিমিটেশন যেটা, সেটা কি বলতো, লো স্ট্রেন অ্যান্ড রিজিডিটি। বুঝতে পারছো? এগুলো একটু কী করবা বলো তো, ডিটেলসগুলো একটু পড়বা। আমি তো সারফেস উপরেগুলো বলি, তোমরা ডিটেলস পড়াশোনা করবা। রিজিডিটি যেটা বলতেছিলাম, পলিমারগুলো কি হয় বলো তো, এর স্ট্রেনটা অনেক কম, বাট আবার এটা কি শক্তিশালীও অনেক কিন্তু কম।
কারণ কোনো একটা ধরো একটা এক্সাম্পল হিসেবে প্লাস্টিকে কী হবে, খুব সহজে তুমি ভাঙতে পারো না, ভাঙতে পারো কি না? প্লাস্টিক ভাঙতে পারো। তাহলে পলিমার থেকে প্লাস্টিক থেকে তৈরি হয়। তাহলে এটা 1 নাম্বার হচ্ছে স্ট্রেংথটা অনেক কম এবং এটা কম শক্তিশালী তুলনামূলক। ক্লিয়ার? 2 নাম্বারটা আসো থার্মাল অ্যান্ড এনভায়রনমেন্টাল কনসিডারেশন। প্রথমে বলা আছে টেম্পারেচার সেন্সিটিভিটি। টেম্পারেচার অর্থাৎ খুব সহজে আগুনের কাছাকাছি নিয়ে গেলে এটা গলে যায়। প্লাস্টিক কীভাবে তৈরি করা হয়? আগুনে পোড়ায় তৈরি করা হয় না গলনাঙ্ক, এটার ক্ষেত্রে খুবই কমে এটা গলে যায়। দেখো বলা আছে সাম পলিমার ক্যান ডিগ্রেড এট হাই টেম্পারেচার অর আন্ডার প্রেলো এক্সপোজার টু সানলাইট অর রেডিয়েশনস। অর্থাৎ ধরো হচ্ছে এটার ক্ষেত্রে কী হয় বলো তো, হাই টেম্পারেচারে ডিগ্রেডেশন হয়, এটা একটা লিমিটেশন, অথবা সানলাইট অথবা রেডিয়েশনের মাধ্যমে এটা কী হয়, ডিগ্রেডেশন হতে পারে। এটা একটা লিমিটেশন, মানে টেম্পারেচারটা কী লাগে, অনেক বেশি লাগে। ক্লিয়ার? তারপর বলা আছে দেখো কেমিক্যাল রেজিস্ট্যান্স। এখানে একটা কথা বলা আছে দেখো, যখন পলিমারগুলো কি হয় কেমিক্যালি ক্ষেত্রে রেজিস্ট্যান্স হয়, তখন কি হয়, আদার মে বি এফেক্টেড বাই সলভেন্ট অর অ্যাসিড লিমিটিং দেয়ার অ্যাপ্লিকেবিলিটি। সলভেন্ট মানে তো বোঝো, সলভেন্ট কি আসলে? হ্যাঁ, পানি একটা সলভেন্ট, রাইট? আর কি সলভেন্ট কি আসলে? দ্রবীভূত করে। এই যে আমরা রং করি না, এগুলো কিন্তু একটা সলভেন্ট। বাসা বাড়িতে যে রং করি এগুলো কি সলভেন্ট হিসেবে ব্যবহার করা হয়। এগুলো কী হিসেবে ব্যবহার করা হয়? সলভেন্ট হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে? সো পলিমারের আরেকটা অন্যতম ল্যাকিং হচ্ছে এটা কি, তুমি অ্যাসিড দাও আর সলভেন্ট দাও, যেটাই দাও না কেন খুব সহজে এটা কী হয়, গলে যায়, মানে দ্রবীভূত হয়। এটা খারাপ বৈশিষ্ট্য। ঠিক আছে? যেমন তোমাদের বলা হয় না যে কিছু মানুষ আছে সব দিকে যায়, ভালো খারাপ সব দিকে, এটা কিন্তু উচিত না। খারাপ জিনিসগুলো আমাদের ত্যাগ করা উচিত। ওকে, তারপরে আসো আর কি আছে বৈশিষ্ট্য বলো। নন বায়োডিগ্রেডেবিলিটি, একটু আগে বললাম নন বায়োডিগ্রেডেবিলিটি। কিছু কিছু পলিমার আছে দেখো বলা আছে নট বায়োডিগ্রেডেবল। সব পলিমার না, কিছু পলিমার আছে যারা হচ্ছে বায়োডিগ্রেডেবল, আর কিছু পলিমার আছে বায়োডিগ্রেডেবল না। যদি বায়োডিগ্রেডেবল না হয় তাহলে পরিবেশের জন্য ক্ষতি। কারণ এটা কি, এটা তো আর মনে করো বৃষ্টি যখন আসবে তখন আর এটা পচে যাবে না, যদি না পচে না যায় তাহলে উপরের দিকে ভাসে বেড়াবে, এটা অবশ্যই পরিবেশের জন্য ক্ষতি, সেই কথাটা বলা হয়েছে। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে রিসাইকেলিং। সব প্লাস্টিককে রিসাইকেল করা যায় না, অর্থাৎ কিছু কিছু ম্যাক্সিমাম পলিমারই রিসাইকেল করা যায়, বাট সবই করা যায় না। যদি রিসাইকেল না করতে পারে তাহলে সেটাও খারাপ, কারণ কি আবার নতুন করে আমাকে তৈরি করতে হবে, নতুন করে তৈরি করলে তো পরিবেশের ক্ষতি হইতেই থাকবে। তাহলে প্রথম বৈশিষ্ট্য পাইলাম কি বলতো, পলিমারগুলো লো স্ট্রেংথ শো করে এবং এটা হচ্ছে লেস রিজিডিটি বলতে পারো। 2 নাম্বারটা কি বললাম, এটা একটু আগে কি বলছি, থার্মাল এবং এনভায়রনমেন্টাল কনসিডারেশন। অর্থাৎ কি বলা যায়, এটার জন্য হায়ার টেম্পারেচার দরকার। এখন বললাম হচ্ছে নন বায়োডিগ্রেডেবল এবং নন রিসাইকেলেবল। অর্থাৎ হচ্ছে কি, এটা হচ্ছে কি হয় বলতো, সব পলিমার পরিবেশের সাথে মিশে যায় না। যদি পরিবেশের সাথে না মিশে যায় তাহলে পরিবেশের জন্য ক্ষতিকর। ওকে, ডান। তারপর আসে আদার লিমিটেশন। পোর সারফেস অ্যাডেশন। পোর সারফেস কি অ্যাডেশন, অর্থাৎ অ্যাডেশন একটু আগে বললাম যে আঠা, মাঝে মাঝে দেখবা কিছু আঠা দেবা, সে আঠা উঠে যায় না আঠা। ধরো তোমার জুতা ছিঁড়ে গেছে, তুমি একটা মুচির কাছে গেলা, যা কি করবা, তুমি আঠা দাও, এই আঠা যেমন দৌড় দিলা তোমার আবার আঠা উঠে গেছে। অর্থাৎ কিছু কিছু পলিমারের ক্ষেত্রে যে অ্যাডেসিভগুলো ব্যবহার করা হয়, এই অ্যাডেসিভগুলো ভালোভাবে বন্ড হয় না। বন্ড মানে কি, কোনো একটা ডাইস যখন ফাইবারের সাথে ইন্টারাকশন করে তখনই কি রিয়াকশন হয়, রাইট? অর্থাৎ কি ডাইসগুলো ফাইবারের ভিতরে প্রবেশ করে, কিন্তু কিছু কিছু পলিমার আছে যেগুলো কি, যে অ্যাডেসিভ হিসেবে ব্যবহার করা হয় কিন্তু ভালোভাবে বন্ড গঠন করতে পারে না, এটাও একটা লিমিটেশন। ক্লিয়ার? আবার আরেকটা কথা বলা আছে দেখো, কিছু কিছু পলিমার আছে সেগুলো হচ্ছে এক্সপেন্সিভ অনেক, আবার কিছু কিছু পলিমার আছে এক্সপেন্সিভ না। ঠিক আছে, এগুলো আর কি। ওকে, এই হচ্ছে মোটামুটি লিমিটেশন পারা যাবে। এখন এই জিনিসগুলো আজকে যেটা আমরা পড়লাম সেটা হচ্ছে কি, দেখো কি কি বৈশিষ্ট্যের দ্বারা কোনো একটা পলিমারকে আমরা ইউনিক বলতে পারি। তারপরে যেটা পড়েছি সেটা হচ্ছে পলিমার কেন গুরুত্বপূর্ণ। তারপর আমরা পড়েছি হচ্ছে
পলিমারের কি কি ধরনের লিমিটেশন আছে। আজকের ক্লাস নিয়ে যদি কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আছে আগে বলে নেই, এই চ্যাপ্টার থেকে টোটাল 2 সেট কোশ্চেন হবে তোমাদের পরীক্ষায়, টোটাল 2 সেট। এটা আজকে 4 নাম্বার ক্লাস। ওকে, 4টা ক্লাস ইউটিউবে আপলোড হবে, ইউটিউবে দেখে নিবা। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমি তো আসছি। পরীক্ষা ক্লাস নিয়ে কোনো কোশ্চেন আছে তাহলে ভিডিওটা অফ করো।